নমস্কার। আজকের গল্প অভাগীর সুখ, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে এ জীবন রেখে কি লাভ। ছাদের ঘরের রেলিংয়ের সামনের আমার লাগানো বেলি ফুলের গাছগুলো ফুলে ভরে গেছে। ওই দূরে গঙ্গার ঘাটের নৌকাগুলোতে টিমটিম করে আলো জ্বলছে। মৃদুমন্দ বাতাসে আমার খোলা চুলগুলো উড়ছে, চোখ ভরা জল। ঠিক এরকম এক জ্যোৎস্না রাতে সে আমার এলোমেলো চুল সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, আমরা কি সারা জীবন একসাথে গাছগুলোর যত্ন নিতে পারি না? আমি চমকে উঠে বলেছিলাম, না না, তা হয় না। সে একবার নয়, বারবার আমাকে বুঝিয়েছে, আমরা একসাথে থাকলে ভালো থাকবো। কিন্তু আমি প্রতিবারই তাকে ফিরিয়ে দিয়েছি। নতুন করে ভালো থাকার, অতুলের মতো আদর্শ মানুষের সাথে থাকার ইচ্ছে যে আমার হয়নি তা নয়। কিন্তু কী বা করতাম আমি, যে দিদি আমার দুঃসময়ে নিজের কাছে রেখে আমাকে ভালো রাখার চেষ্টা করেছে, তারই অবিবাহিত দেওরের সাথে সম্পর্কে জড়িয়ে বিধবা আমি তাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইনি। আর তারা কেনই বা মেনে নেবে আমাকে? আহামরি সুন্দরী তো আমি নই, নেই উচ্চ শিক্ষাও, তার উপর বিধবা। কেনই বা তারা তাদের সুন্দর সুঠাম উচ্চশিক্ষিত প্রফেসর ছেলের এহেন সিদ্ধান্তকে মান্যতা দেবে? এসব ভেবে মনের সুপ্ত ইচ্ছেকে চাপা রেখে মস্তিষ্কের সিদ্ধান্ত বারবার জানিয়েছি অতুলকে। অতুল অবশ্য বলেছে, বিয়ের আগে প্রথম যখন দেখে তখন নাকি ভালো লেগেছিল আমাকে, কিন্তু হঠাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে আর এগোতে পারেনি, মন ভেঙে গেছিল তার। সেই কারণেই নাকি সে আমার বিয়েতেও যায়নি। এই 1 বছরে প্রেম না হলেও অতুলের সাথে বন্ধুত্ব হয়েছে বেশ ভালোই। একটা টানও যে জন্মায়নি তাও অস্বীকার করব না। একটু ভালো কিছু হলেই দিদির বাড়ি নিয়ে গিয়ে অতুলকে যত্ন করে খাওয়াতাম। শেষ কয়েক মাসে দিদির বাড়ি যাওয়া বেড়ে গেছিল। শেষবার ছাদে অতুল বলেছিল, তুমি তোমার সিদ্ধান্তটা বদলালে? আমি আবার উত্তর দিলাম, না, একই আছে। তুমি তো জানোই বাড়ির থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। এতদিন না বলে এসেছি, কিন্তু মা এবার নাছোড় বান্দা, পাত্রী পছন্দ হয়েছে তার। আমি চোখের জল আটকে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলেছিলাম, বেশ তো, কুঁড়ি ভর্তি সব গাছের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দেব। তারপর ঘরে বিছানায় মুখ গুঁজে জন্মের কান্না কেঁদেছিলাম। নিজেকে বহুবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কতদিন আর অপেক্ষা করবে সে? যা হচ্ছে ভালোই হবে, কিন্তু মন মানেনি। মনে হয়েছে হ্যাঁ বললে হয়তো গল্পটা অন্যরকম হতো। এতদিনে যে নিজের অজান্তেই মনটা দিয়ে ফেলেছি ওই মানুষটাকে। দিদি বলল, কত করে বললাম চল নতুন বউয়ের গয়না কিনতে আমাদের সাথে, গেলি না। বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, সব কেনাকাটা সারতে হবে একে একে। তুই বরং বিয়ে অবধি এখানে থেকে যা, মাকে আমি অলরেডি বলে রেখেছি। আমি বললাম, না দিদি, বাড়ি যাব আমি। দিদি বলল, তোর না শুনছে কে? বিয়ে বাড়ির এত দায়িত্ব আমি একা সামলাতে পারি নাকি? আমি জানতাম চোখের সামনে এসব দেখলে আমি আরও বেশি কষ্ট পাব, কিন্তু আমার কিছুই করার ছিল না। অতুল ইদানিং আমার সাথে কথা বলে না, চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয়। মাঝে মাঝে রাগ হয় অতুলের ওপর। মনে হয় গোটা পুরুষ জাতিটাই এমন, একজনকে না পেলে অন্যজনকে ঠিক জুটিয়ে নেয়। তারপর মনে হয় তার তো কোনো দোষ নেই, আর কত অপেক্ষা করত। সে তো চেয়েছিল সবাইকে আমাকে ভালোবাসার কথা বলতে, আমি তো নিজেই জানাতে দিইনি। আচ্ছা, মরে গেলে কি একটু শান্তি পেতাম? কিন্তু তাতেও তো প্রশ্ন উঠবে,
মানুষ খারাপ কথা বলবে। হঠাৎ একদিন দিদি বলল, চল বিয়ের বেনারসি কিনতে। আমি না বলতে দিদি জোরাজুরি শুরু করলো। অতুলও বলল, চলো আমাদের সাথে। গিয়ে ভীষণ অপ্রস্তুতে পড়লাম। অতুল বলল, শাড়ি পছন্দ করো শ্বেতা, তোমার পছন্দ বেশ ভালো। আমি বললাম, আমি কেন? অতুল বলল, পছন্দ তোমাকেই করতে হবে। সে যে কি ভীষণ কষ্ট বলে বোঝাতে পারবো না। তাও একটা টকটকে লাল রঙের বেনারসি পছন্দ করে দিলাম। বাড়ি ফিরে ঘর অন্ধকার করে শুয়েছিলাম। চোখের জলে বালিশ গেছিল ভিজে। হঠাৎ জ্বলে উঠল আলো। আমার ঘরে বাড়ির সবাইকে দেখে চমকে উঠলাম আমি। চোখের জল মুছতে মুছতে বললাম, কিছু বিপদ হলো নাকি? দিদির শাশুড়ি আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস মা? আমি হ্যাঁ বলে মুখ গুঁজলাম ওনার বুকে। আমার চোখ মুছিয়ে উনি বললেন, আমার লাজুক ছেলেটা তার মাকে তার মনের কথা জানিয়েছে। আমি তোর বাবা মা দিদির সাথে কথা বলেই তোদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম তোর উত্তরের। আজ আর কোনো বাধা নেই। ধুমধাম করে ছোট ছেলেটার বিয়ে দেব। আমি বললাম, কিন্তু কাকিমা? উনি আমাকে থামিয়ে দিয়ে বলল, শোনো তাহলে মা, আমার বিয়ে 6 মাসের মাথায় স্বামী মারা যাওয়ার পর তোর কাকু আমাকে বিয়ে করে আনে। সুখে শান্তিতে আমরা একসাথে জীবনের এতগুলো দিন কাটিয়েছি। তখনকার মানুষ তো আরও বেশি কুসংস্কারাচ্ছন্ন ছিল, কিন্তু তোর কাকু ছিল একেবারে আলাদা। আমি আমার ছেলেদেরও সেই শিক্ষাই দিয়েছি। বিদ্যাসাগর মশাই তো এই দিনটা দেখার জন্য কত লড়াই করে গেছেন। শোন, আশেপাশের মানুষের কথায় আমি কান দিই না, তবে আমি কথা দিতে পারি এ বাড়িতে কেউ তোকে অসম্মান করবে না কোনো দিনও। আর কাকিমা নয়, মা বলে ডাকবি এবার থেকে। তারপর কি? আবার আমি পরলাম নিজের পছন্দ করা টকটকে লাল শাড়ি, কপাল আঁকলাম চন্দনের সাজে। বিয়ের পর দিদি হাত ধরে আমাকে ঘরে তুলল। বিয়ের 2 দিন কেটে গেছে। সকালের রোদ মুখে পড়তেই চোখ মেলে দেখি সেই আলো আড়াল করে দাঁড়িয়ে অতুল। বলল, এই নাও ম্যাডাম তোমার কফি। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। এ বাবা, এত দেরি হয়ে গেল? তুমি তো আজ কলেজে যাবে। টিফিন বানাই? আমার হাত চেপে অতুল বলল, টিফিন তো মা বানিয়ে দেয়, আর সাহায্য করার জন্য তো আমি আর দাদা আছি। আমি বললাম, উনি বয়স্ক মানুষ, কষ্ট করছে, আর আমি বিছানায় শুয়ে। অতুল বলল, মা ভালোবেসে ব্রেকফাস্ট বানায়, বরং বানাতে না দিলে ওনার খারাপ লাগে। আমার মনে পড়ে গেল, বছর 2 আগে নতুন বিয়ের পর রান্না করতে দেরি করায় গরম তরকারি ছুঁড়ে মেরেছিল আমার আগের স্বামী। হাত দুটো পুড়ে গেছিল সেবার। অতুল বলল, কি ভাবছো? হ্যাঁ, শোনো, ঘুম ভেঙে গেলে পড়তে বসবে। গ্র্যাজুয়েশনের পর তো পড়াশোনা করলে না, আর এবার তোমাকে মাস্টার্স করতেই হবে। আমি কিন্তু কড়ার টিচার খুব, আর আমি মনে করি প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া ভীষণভাবে জরুরি। কত কথা মনে পড়ে গেল। একদিন দুপুরে গল্পের বই পড়ার অপরাধে আমার সমস্ত বই ফেলে দিয়েছিল আগের শাশুড়ি মা। আরও লেখাপড়া করব বলতাম কোন মুখে? যেখানে বাচ্চা নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হতো, কফিতে চুমুক দিয়ে চোখ বুজে বললাম, হে ঈশ্বর, তুমি এই অভাগীর কপালে এত সুখ রেখেছিলে তাহলে? সেদিন সন্ধ্যায় শাশুড়ি মা বলল, কাল রবিবার, তোরা 4 জন মিলে আজ বরং ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার করে আয়। কাল দুপুরে জমিয়ে আমি রাঁধবো। আমার জন্য খাবার নিয়ে আসিস কিন্তু। আমি একটু টিভি দেখি। গাড়ি চালাচ্ছে অতুল, পাশে আমি, পরনে সুন্দর শাড়ি, পেছনে দিদি আর জামাইবাবু খুনসুটি আর হাসিতে মত্ত। অতুল আমার হাতের ওপর নিজের হাতটা রাখলো।
মুখে একরাশ হাসি নিয়ে আমি তাকালাম আলোয় মোড়া রাস্তার দিকে। গাড়িতে হালকা আওয়াজে গান বাজছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমি মনে মনে বললাম, বেশ হতো। নমস্কার।